লেফট ইজ রাইট এর যারা সংগঠক তাদের ধন্যবাদ, এদেরকে যারা ফলো করছেন তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা। আমার বাড়িটা সুন্দরবনের রায়দিঘি মণি নদীর একেবারে গায়ে। আমার বাড়িটা রায়দিঘি সুন্দরবন মণি নদীর একেবারে গায়ে। 40টা বছর সুন্দরবনের এ প্রান্ত ও প্রান্ত চেষ্টা করেছি, ঘুরে বেরিয়েছি মানুষের কাছে, মানুষের কথা জানতে। একটা চরম জীবনের শিক্ষা অনুভূতি। আমার জন্মটাও সুন্দরবনে। সুন্দরবনের 3 ভাগের 2 ভাগ বাংলাদেশ, বরিশাল আমাদের বাড়ি ছিল। দেশ ভাগ হওয়ার পরে এ বাংলায়। লাস্ট প্রায় 35 থেকে 40 বছর এই সুন্দরবনে, 10 বছর সুন্দরবন দপ্তরের দায়িত্বেও ছিলাম। জীবনে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যে কোনো বিপর্যয় ঘটলে পরে ছুটে যেতাম মানুষের কাছে। যতটুকু সাহায্য সম্ভব তাই নিয়ে মানুষের পাশে দাঁড়াবার আন্তরিকতা আমার ছিল। সুনামির সময় আন্দামানেও কিন্তু আমি 1 মাস ছিলাম। সেই সময় আমাদের মন্ত্রী গৌতম দেব সেই আমাকে পাঠিয়েছিল। সুন্দরবনে যত বিপর্যয় ঘটেছে, বুলবুল হোক, ফণী হোক, অভয়া লঞ্চ উদ্ধার হোক, মৎস্যজীবী তারা জলে যদি ভেসে যায়, নৌকো ডুবে যায়, সেখানেও যাওয়া। সুন্দরবনের জলদস্যুদের ছিল মারাত্মক অবস্থা। আজ থেকে 25-30 বছর আগে সুন্দরবনে জলদস্যু বাংলাদেশ আর পশ্চিমবাংলার বর্ডার যে সমস্ত দ্বীপ আছে, ছাইমারা দ্বীপ, কেন্দু দ্বীপ, এইখানে ছিল জলদস্যুদের উপদ্রব। যাক, কথা ছড়িয়ে যাচ্ছে, আসল কথা আসা যাক। আমফানের আগে থেকে আমার বাড়ি তো এখানেই থাকি, সপ্তাহে 1 দিন 2 দিন কলকাতা যাই। এর আগে করোনার লকডাউনের আগে থেকে আমি এখানে। গ্রামের মানুষকে ত্রাণ দেওয়া থেকে, করোনাতে হাত থেকে মানুষ রক্ষা পেতে পারে সচেতন করার কাজটাই প্রধানত করছিলাম। ইতিমধ্যে আবহাওয়াবিদের সংবাদ এলো যে আমফান নামে একটা ঝড় আসছে, ঘূর্ণিঝড়। তার গতিবেগ 180-190 কিলোমিটার হবে। আমি খুব উদ্বিগ্ন তখন। ভাবলাম 180 থেকে 190 কিলোমিটার এলে পরে সুন্দরবনে কি হবে। যারা দর্শকবৃন্দ তারা একটু জেনে রাখবেন, সুন্দরবনে কিন্তু একটা প্রাচীন সভ্যতা ছিল। আজ থেকে প্রায় 600 বছর আগে একটা বড় সুনামি হয়। সেই সময় সুন্দরবনের যে সভ্যতা ছিল একেবারে সেই বিধ্বংসী সুনামিতে ধ্বংস হয়। তারপর ইংরেজ রাজত্বে প্রায় 300-350 বছর আগে আবার পরিজমতে থাকে, নতুন নতুন করে দ্বীপ তৈরি হয়। ইংরেজরা এইসব সুন্দরবনের দ্বীপগুলোতে লাটদারি ব্যবস্থা চালু করে, অর্থাৎ জমিদারি ব্যবস্থা। সুন্দরবনের মানুষ
সাগর, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘির একটা অংশ, ফুলতলির একটা অংশ। এখানে এসছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ। এখানকার জঙ্গল হাসিল করেছে সাঁওতাল পরগনার আদিবাসীরা। তাদের কোমরে দড়ি বেঁধে কৃতদাসের মতো এখানে কাজ করানো হতো। বাঘ, সাপ, কুমির, এই আদিবাসীরাই সুন্দরবনের নদী বাঁধ দেয়, জমি হাসিল করে। সুন্দরবনে মানুষ রাতের বেলা যখন জোয়ার, জলের নিচে মানুষের ঘরবাড়ি, বাসস্থান। সুন্দরবনের জোয়ারে জল ওঠে 12 থেকে 16 ফুট। আলগা মাটির বাঁধ। আমরা এক কথা বলতে পারি ইম্যাচিউর বেবি। 10 মাস 10 দিনে সন্তান হয়, কিন্তু সুন্দরবনের দ্বীপগুলো ইম্যাচিউর। এই জন্যে বললাম মাটি, আলগা মাটির বাঁধ দিয়ে। আদিবাসীদের বাঁধের কাছেই ওদের ঘরবাড়ি, বাস্তু জমি। জমিদারদের নির্দেশ ছিল বাঁধ ভাঙলে পরে বাঁধে মাটি দেবে, মাছ, কাঁকড়া এইসব ধরে তোমরা জীবন নির্বাহ করবে। এই যে পুরনো সভ্যতার কথা বললাম, তার নিদর্শন এখনও আপনারা রায়দিঘি, কঙ্কনদিঘি, জটার দেউরি গিয়ে দেখবেন একটা মন্দির। সেন বংশ, পাল বংশের রাজত্বের সময় এই মন্দিরটা তৈরি হয়েছিল। যাই হোক, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে কথা হচ্ছে, আমি আমফানের ব্যাপারেই আসি। আয়লার অভিজ্ঞতা আমার আছে, প্রায় 1 মাস আমি নদীতে ছিলাম। আয়লাতে 1000 কিলোমিটার নদীবাঁধ ভেঙেছে। এবার আমফানে নদীবাঁধ ভেঙেছে মাত্র 40 থেকে 42 কিলোমিটার। আয়লার সঙ্গে আমফানের পার্থক্যটা এইখানে, আমফানে ঝড়ের গতিবেগ 170 থেকে 180, আর আয়লার সময় ঝড়ের গতিবেগ ছিল 140 থেকে 150। অঝোরে বৃষ্টি টানা প্রায় 7 দিন। আমফানে কিন্তু ঝড়ের তীব্রতা ছিল মারাত্মক, বৃষ্টিটা কম, যার ফলে আমফানে প্রথম দক্ষিণ পূবের হাওয়া, গতিবেগ 170 থেকে 190-র মধ্যে। একেবারে ভাটার সময় কিন্তু এই ঝড়টা আসে, বেলা 1:30 থেকে 2টো নাগাদ। তখন একেবারে চরম ভাটা। জোয়ারের সময় 14 থেকে 16 ফুট জল ওঠে, আর এটা কোটালের সময়, অমাবস্যার। দুটোর সময় ভাটা থাকার ফলে নদীবাঁধ ভাঙলো আয়লার তুলনায় অনেক কম। প্রথম দিকে ছিল সবচেয়ে সুন্দরবনের বিপদে যে পূবের হাওয়া, এবারের হাওয়াটা ছিল পূব দক্ষিণের হাওয়া। ভাটার সময় হাওয়াতে সুন্দরবন বেঁচে গেল। যদি জোয়ারের সময় হতো তাহলে সুন্দরবনের 80% জলের তলায় যেত। 1, 2 হয়েছে 7:30 রাত 8টা নাগাদ ঝড়টা পশ্চিম দিকে ঘুরে যায়। এর ফলে সুন্দরবনের মানুষ বেঁচে গেল। যদি পূব দক্ষিণের হাওয়া থাকতো আর ঝড়ের এত গতিবেগ থাকতো, ক্ষতি ভয়াবহ হতো। হ্যাঁ, ক্ষতি মারাত্মক হয়েছে। এবারে কিন্তু প্রায় 80 থেকে 90% অ্যাসবেস্টসের ঘর, টিনের ঘর, খড়ের ঘর, কম বেশি সবাইরই প্রায় ক্ষতি।
আয়লাতে গতিবেগ কম ছিল, বাঁধ ভেঙেছে, বাঁধ ভাঙা জলস্রোত ভাসিয়েছে ধানের জমি, মানুষের পুকুর টুকুর এসব ভাসিয়ে দিয়েছে। আয়লা এই আমফান হওয়ার আগেই পূর্বের অভিজ্ঞতা আছে বলে এখন সরকারে নেই, সরকারের পাশে দাঁড়ানো সবারই দায়িত্ব, আমাদের কর্তব্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছিলাম। দর্শকবৃন্দ, এই চিঠিটা আমি আপনাদের কাছে পাঠাবো। আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম আমফানের আগে কি কি করণীয়, আমাদের আমফানের পরে কি করণীয়, আয়লার অভিজ্ঞতা আমি নিজে শেয়ার করতে চেয়েছিলাম, সরকারকে সাহায্য করব। দুর্ভাগ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাপ্তি সংবাদটুকু দিলেন না, কিছু যায় আসে না। ঝড়ের দিন, নদীর পাড়ে বাড়ি, আমার ছেলে আমার সঙ্গে, শ্যাম গাঙ্গুলি, আমার স্ত্রীর নামে একটা স্কুল, একটা হিয়ারিং ইম্পেয়ার্ডদের স্কুল, একটা বাড়ি আছে। নদীর বাঁধে কাছে মৎস্যজীবীদের বাস, গরিব দুঃখীদের বাস, সবাইকে আশ্রয় নিয়ে এলাম। বাড়িটা আমার নদীর কাছেই। 7:30 নাগাদ আর্তনাদ চতুর্দিকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার ঝড়ে জানলার কাচ ভেঙে যাচ্ছে, নদীর জলে দেখছি দূর থেকে মানুষ, কারো কোলে বাচ্চা, আশ্রয়ের খোঁজে ছুটছে তারা। একটা মর্মন্তুদ দৃশ্য। তো আমার ছেলেই আমাকে বললো, বাবা চলো বাঁচাই। ঝড় তখন 170-80, ওর আবেগ। ওকে বোঝালাম, দেখ এখন ঝড়টা হচ্ছে যখন পূর্ণ জোয়ার, ওদের ঠেলে পারে ঠেলে দেবে, আমাদের রক্ষা করার কোনো সুযোগ নেই। যাই হোক, এটা অভিজ্ঞতার কথা বলা। আমফানের পরবর্তীকালে সবাই জানেন, সবাই খবরটা পেয়েছেন, আমফানে মাত্র 40 থেকে 44 কিলোমিটার বাঁধ ভেঙেছে। প্রধানত যে বাঁধগুলো ভেঙেছে, আমার অভিজ্ঞতা, আমি একেবারে নামখানা মৌসুনী দ্বীপ, জিপ্লটের গোসাবা, বাসন্তী, কুলতলি, রায়দিঘি, মথুরাপুর, পাথর প্রতিমা, কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে যেখানে বাঁধ ভেঙেছে। আমাদের দুর্ভাগ্য, আয়লার সময় কেন্দ্রীয় সমীক্ষক দল, রাজ্যের যারা ইঞ্জিনিয়ার, যারা প্রযুক্তিগত পারদর্শী, 1000 কিলোমিটার যে নদীবাঁধ ভেঙেছিল, তার মধ্যে 777 কিলোমিটার নদীবাঁধ ব্লক পিচিং এবং সিমেন্টের কংক্রিট হবে। সেটা 10 সালে যে টাকাটা এলো, 5032 কোটি টাকা দিল্লির, 75% দিল্লি বহন করবে, 25% রাজ্য সরকার বহন করবে। বামফ্রন্ট সরকার 2011-তে পরাজিত, দায়িত্বে তৃণমূল সরকার। বামফ্রন্টের আমলে আমরা 8 মাস কাজের সুযোগ পেয়েছিলাম, 7-8 মাস। আমরা 77 কিলোমিটার বাঁধ আমরা বাঁধতে পেরেছিলাম। আমাদের মন্ত্রী ছিল সুভাষ নস্কর, আমারই বন্ধু। সরকার চলে যাওয়ার পর এই সরকারের হাতে 532 কোটি টাকা 77 কিলোমিটার বাঁধ বাঁধার পরে, যেটা তাদের হাতে থাকে।
আজ দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলাবাসী, সুন্দরবনবাসী, এবার যে 44 কিলোমিটার বাঁধ ভেঙেছে, সমস্ত 777 কিলোমিটার যেগুলো চিহ্নিত, 5,032 কোটি টাকার মধ্যে কংক্রিট ও ব্লক পিচিং হবে, সেই বাঁধগুলোর নামই হয়ে গেছিল আয়লা বাঁধ। আপনি গোসাবা যেখানে যাবেন, রাঙাবেলিয়া, পাখিরালয়, মোল্লাখালী, গ্রামবাসীরা বলবে এগুলো আয়লা বাঁধে কংক্রিট হওয়ার কথা ছিল। তেমনি রামগঙ্গায় যান, মাতলা নদীর উপরে দেউলবাড়ি, চিতরির যে জঙ্গল তার কাছে, ওটাও আয়লাবাদ। মইপিট ভুবনেশ্বরী বাঁধ যে ভাঙল, আয়লাবাদ মানে হচ্ছে আয়লার সময় এটা চিহ্নিত হয়েছিল, এগুলো সব কংক্রিট ব্লক পিচিং হবে। তেমনি রামগঙ্গাতে যে বাঁধ ভেঙেছে এরকমই। দুর্ভাগ্য আমাদের, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই চিৎকার করে। কেন্দ্র রাজ্য বিরোধ এটা থাকবে যুক্তরাষ্ট্রীয় কাঠামে, কিন্তু যে টাকাটা পেলাম আমরা কেন সদ্ব্যবহার করতে পারলাম না? আমার সবিনয় নিবেদন মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই শেষ দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেন টাকা ফেরত গেল? এটা কি সুন্দরবনবাসী এই দাবিটুকু করতে পারে না? এত বড় সর্বনাশ! নদীবাঁধ যেখানে ভাঙে, নোনা জল ঢুকে যায়, একটা কোটাল থেকে আর একটা কোটাল, সময় মাত্র 12 দিন, এর মধ্যেই মাটির বাঁধগুলো দিয়ে দেওয়া যায়। আয়লার সময় দেখবেন আমরা এই বাঁধ দিতে পেরেছিলাম প্রায় 90%। আমি মুখ্যমন্ত্রীকে চিঠিতে বলেছিলাম এই যে 14 দিন সময় পাবেন, তারপরে আবার একটা কোটাল, কিন্তু যতটা সম্ভব যদি আমরা বাঁধ বেঁধে ফেলতে পারি, আর লোনা জলটা যদি লকগেট, জোয়ার ভাটার সময় জলটা নেমে যায়, জলটা বার করে দিতে পারি, আর অসংখ্য বাড়ির পুকুরের জলটা যেটা লবণাক্ত হয়েছে, চাষের জমি, পুকুর, ওয়াটারিং, ভাটার সময় নদীতে ঠেলে দেওয়া, আষাঢ় শ্রাবণে অঝরে বৃষ্টিতে জমির লবণাক্ত ভাব কেটে যাবে, আবার আমন চাষ শুরু হবে। নোনা জল যদি মাটির গভীরে চলে যায়, সে জমিটা বন্ধা হয়ে যাবে। আয়লার সময় কিন্তু 90% জমিতে এই ওয়াটারিং এটা আমরা করতে পেরেছিলাম, আমন চাষটা সম্ভব হয়েছিল। আমি মুখ্যমন্ত্রীর চিঠিতে এই কথা লিখেছি যে এই আমফানের পরবর্তীকালে আপনিও এই পদক্ষেপ নিন, আর জনগণের অংশগ্রহণ, হাজার হাজার ছেলে, মানে মহিলা পুরুষ সব দরকার মাটির বাঁধ দেওয়াতে। আমি তাকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী, জনগণের অংশগ্রহণ পেতে রেখে কিন্তু সম্ভব না। আপনি চাল, ডাল, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস দিন, আর 100 দিনের কাজের অজস্র টাকা আপনার হাতে। গ্রামের মানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে মাটির বাঁধটা তৈরি করা সম্ভব, কিন্তু কিছু বাঁধ আছে যেখানে মাটির বাঁধ সম্ভব না, বড় ভাঙন, সেগুলো টেকনিক্যাল নো-হাউ দরকার। সেটা তো হয়তো 5 ভাগ 7 ভাগ, এর বেশি না। মুখ্যমন্ত্রী আপনি সেই পদক্ষেপ নিলেন না। আবার সেই পূর্ণিমার কোটাল এলো, আবার বাঁধ ভাঙল, মানুষের ঘরবাড়ি ভেসে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমরা নির্ভর হবেন না। আমরারা মিসগাইড করে,
যারা মাটির সঙ্গে যুক্ত সেই মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগান। পানীয় জলের ক্রাইসিস, সেটা হয়েছে একটুখানি মোল্লাখালী, উত্তর 24 পরগনার যে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এইসব এলাকাতে। বাদ দিলাম এই পর্যায়টা যেভাবে মানে ক্ষতিগ্রস্তদের মোকাবেলা করা, সেটা হলো না। এই আমফানে 85 ভাগ বাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাধীনতার 73 বছর একটা ত্রিপল মানুষ পেতে পারে না। একটা ত্রিপলের খান্না। আমি সুন্দরবন দপ্তরের মন্ত্রী, এখন মন্টুরাম পাখিরা, একদিন টেলিফোন করে বললাম, তোমরা আমাকে একটা লঞ্চ দাও, আমি সরকারের পাশে দাঁড়িয়ে সাহায্য করব। তিনি আমাকে SDO DM দেখালেন। আমফানে সুন্দরবন ক্ষতিগ্রস্ত না, সুন্দরবন ছাড়াও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী। আজকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব যারা দর্শকবৃন্দ, তাদের মধ্যে জানি না মুখ্যমন্ত্রীর কানে পৌঁছবে কিনা, যেখানে ঝড় প্রবণিত এলাকা একেবারে পূর্ব মেদিনীপুর থেকে, একেবারে আমাদের সাগর থেকে একেবারে হাসনাবাদ, বাংলাদেশের সীমান্ত, ঝড় প্রবণিত এলাকায় প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পে অ্যাসবেস্টস নয়, একটু পাকা ছাদ। মানুষের আকুল আরতি, বর্ষাকালটা কেমনভাবে কাটবে, একটা ত্রিপল, সেও কি মানুষ পেতে পারে না? আজ যদি ভূপেন হাজারিকা বেঁচে থাকতো, তাহলে বোধহয় এই গানটাই গাইতেন, মানুষ কি একটা ত্রিপল পেতে পারে না হে বন্ধু। যারা গানের জগতে মানুষ আছেন, তারা এই গান বাঁধুন। আমাদের নদীবাঁধ আমরাই বাঁধব। আয়লার সময় এই স্লোগান ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সব্যসাচী জগতের শুরু করে অনেক শিল্পীরা গান গেয়েছেন। মানুষের অংশগ্রহণের ভেতর দিয়েই সুন্দরবনকে বাঁচানো সম্ভব। শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হয় না। এবারও একই স্লোগান দিয়ে আমাদের নদীবাঁধ আমরাই বাঁধব। সাধারণ মানুষকে নিয়ে 37টা বাঁধ বাঁধা হয়েছে। চাল, ডাল, অন্যান্য সামগ্রী 100 টাকা দিয়ে 37টা বাঁধ। এই ধরনের বিপর্যয়ে জনগণের উদ্যোগ, রাজনীতির ঊর্ধ্বে থেকেই কাজ করতে হয়। আয়লাতে সেই অভিজ্ঞতাটি আমরা কাজে লাগিয়েছি। আমি এখন যে কথা বলতে চাইছি, একদিকে করোনা, আর একদিকে এই আমফান। করোনা কিন্তু দীর্ঘস্থায়ী। আমাদের সুন্দরবনের যারা দিনমজুর, অনেকেই জানেন না, বর্ধমানে একটা দিনমজুর, যাকে ক্ষেতমজুর বলে, সে 200 থেকে 250 টাকা মজুরি পায়। আর সুন্দরবনের একটা ক্ষেতমজুরের মজুরি হচ্ছে 400 থেকে 450 টাকা। শিক্ষায় সুন্দরবনের মানুষ কিন্তু অনেক এগিয়ে। এখন শিক্ষিত সমাজ, আধা শিক্ষিত, সবাই ছুটছে, কেউ কেরালা, কেউ তামিলনাড়ু, কেউ ব্যাঙ্গালোর, কর্ণাটক, যাদেরকে আপনারা পরিযায়ী শ্রমিক বলেন। কেন বলছেন পরিযায়ী শ্রমিক? এই শব্দটাই উঠিয়ে দেওয়া উচিত। শব্দটা উচিত, কেরালার বিজয়ন যে কথাটা বলেছে, আমি একমত। এরা আমাদের অতিথি শ্রমিক। তারা শ্রম দিয়ে দেশে সম্পদ তৈরি করে, আর এদের শ্রমের বিনিময়ে মুনাফা। একদিকে সম্পদ, আর অন্যদিকে একটা অংশের মানুষ এদের শ্রম বিক্রির, শ্রমটাকে আত্মসাৎ করে। এরা পরিযায়ী শ্রমিক, দয়া করে বলবেন না। এদের দয়া করে বলুন, প্রতিটি রাজ্য, এরা আমাদের অতিথি শ্রমিক, আমাদের রাজ্যে শ্রম দিতে এসছে।
এই পরিযায়ী শ্রমিকদের অবস্থা মারাত্মক। কোয়ারেন্টিনে রাখেছে গরু ছাগলের মতো, জল নেই, আলো নেই। এরা মানুষ? আপনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করুন, আমার আপত্তি নেই। সঠিক সময় লকডাউন পরিকল্পনা নাও। কিন্তু যখন তারা এলোই, আপনি প্রথম দিকে উদ্যোগ নিলেন না, ঝড়ের মধ্যে এলো, আগে থেকে পরিকল্পনা করলেন না। নেটওয়ার্ক কোথায় কাকে রাখা হবে, কত স্বেচ্ছাপ্রতি সংস্থা পশ্চিমবাংলায় আছে, আমি আয়লায় দেখেছি। একা সরকার না, বহু অসংখ্য স্বেচ্ছাপ্রতি সংস্থাকে আমরা যুক্ত করেছিলাম। আপনি একাই সব করবেন? পারবেন না মুখ্যমন্ত্রী। সবাইকে নিয়ে আমাদের সুন্দরবনকে বাঁচাতে হবে, করোনাকে প্রতিহত করতে হবে। পরিযায়ী শ্রমিক আপনি বলেছেন তাদের, ঠিক আছে, 14 দিন তো অতিক্রান্ত, 100 দিনের কাজটা কোথাও শুরু করতে পারলেন না? পারলেন না। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের মানুষের জানা উচিত, রেশনে চাল, কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি। আর রাজ্য সরকার ঘোষণা করলেন 5 কেজি চাল, 3 কেজি আটা গম। তাহলে একজনে পাবে কত? 10 কেজি চাল, 5 কেজি আটা গম, 1 কেজি ডাল চিনি। কেউ পাচ্ছেন? আবার রাজ্যের খাদ্যমন্ত্রী বলছেন এফসিআই চাল নেবেন না। রেশন দোকানে এফসিআই চালই। আমরা যারা স্বেচ্ছাপ্রতি সংস্থা এফসিআই থেকে 21 টাকা ধরে চাল পাই, কেন এই মিথ্যে অভিযোগগুলো করছেন? এফসিআই চাল নিকৃষ্ট মানের। আমাদের প্রতিবন্ধী সংগঠন তো 100 টন চাল নিয়েছে। রেশন দোকানের চালও তো আমি দেখে এসেছি, না এফসিআই চাল তো খারাপ না। আপনি রাজ্যের খাদ্যমন্ত্রী বললেনটা কি? আমরা কেন্দ্রীয় সরকারের চালটা নেব না, আমাদের বর্তমানে চাল আছে, আমাদের সাফিসিয়েন্ট চাল আছে। কিন্তু রেশন দোকানে গিয়ে দেখবেন সব এফসিআই চাল। ওই কেন্দ্রীয় সরকারের চালটাই রাজ্যের নামে চালাচ্ছেন আপনারা। আচ্ছা, কেন্দ্রীয় সরকার, আপনারা তো বলেছিলেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য ইউনিভার্সাল রেশন কার্ড জুন মাসের মধ্যে চালু করবেন। অর্থাৎ এ রাজ্যের শ্রমিক যদি কেরালা, কর্ণাটক, ব্যাঙ্গালোরে যায়, যেখানেই যায়, আধার কার্ডের মতো সেইখান থেকে তারা রেশন পাবে। কেন এখন পর্যন্ত সেই ইউনিভার্সাল রেশন কার্ড চালু করার ব্যবস্থা করেননি? সুন্দরবনের 3,500 কিলোমিটার নদী বাঁধ, সমালোচনা তো করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ক্ষতিপূরণের দাবি করেছেন, কিছু টাকা কেন্দ্র নিশ্চয়ই দেবে। টাকাটা পরিপূর্ণভাবে ব্যবহার হবে? কেন 5,032 কোটি টাকার মধ্যে 3,500 কোটি টাকা ফেরত গেল? কে জবাব দেবে? আসলে হয়েছে কি জানেন, গ্রাম বাংলাতে তৃণমূলের মাতব্বররা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের চাপে রাখে, ইঞ্জিনিয়াররা ভয় পায়। নিম্নমানের কাজ, কে কাজ পাবে সেই নিয়ে কাড়াকাড়ি আর কাটমানির খেলা। মুখ্যমন্ত্রী আপনি মুখে বলছেন, আপনি একটু গোপনে সংবাদ গ্রহণ করুন। আপনি তো পিকেকে নিয়ে এসছেন, পিকের লোকদের পাঠান, আসল সত্যটা বেরিয়ে আসবে। আবার তো সারাসারি কোটাল আসছে, আশ্বিন ভাদ্র আশ্বিন। কি হবে সেই ভরা কোটালে? রাজ্য সরকারের কাছে আবেদন, আবার ওই সারাসারি কোটালের হাতে মানুষ যেন বিপন্ন না হয়। আমি বলতে ভুলে গেছিলাম, কেন প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পে
অ্যাসবেস্টস থাকবে। ঝড় প্রবণিত এলাকা, একটু কংক্রিটের ছাদ গরিব মানুষ কি পেতে পারে না? বারবার একই বিপদের মুখে পড়বে। আপনি প্রধানমন্ত্রীর কাছে দরবার করুন, উপকূলবর্তী এলাকায় প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পে একটু কংক্রিটের ছাদ। এবার আমি যে প্রসঙ্গে আপনাদের কাছে আসতে চাইছি, বেশি বাড়াতেও চাইছি না। আমফানের পরবর্তীকালে আমি গোটা সুন্দরবন ঘুরেছি। হ্যাঁ, মানুষ মানুষ মানুষ, অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা। সরকার যা রিলিফ দিয়েছে তার 10 গুণ ছাত্র, যুব, ক্লাব, সংগঠন, এনজিও তারা ছুটে আসছেন একটা আবেগ নিয়ে সুন্দরবনবাসীকে বাঁচাবার জন্য। একটু সমালোচনাও আছে, যারা এনজিওরা আসছেন প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছন আপনারা। এই সমস্ত বন্যা দুর্ভিক্ষের সময় একদল মানুষ আছেন যাদের প্রয়োজন নেই, তারাও রিলিফ দিচ্ছে। কেন এটা হবে? প্রকৃত গরিব মানুষ যে দলেরই হোক পাক না, কি অসুবিধে? যারা স্বেচ্ছাপ্রতি সংস্থার কাছে আবেদন, কৃতজ্ঞ, আপনারা অনেক করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই অদানে অব্রাহ্মণে যাচ্ছে। একই লোক পাচ্ছে, প্রকৃত গরিব পাচ্ছে না। আমরা যারা স্বেচ্ছাপ্রতি সংস্থা, আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আমি কথা বেশি বাড়াবো না, ইতিমধ্যে অনেকটা সময় নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকের নামে, গরিবদের নামে নাকি টাকা আসবে 20,000 টাকা। আমরা বামপন্থীরা দাবি করেছিলাম প্রতিটি গরিব ক্ষতিগ্রস্ত মানুষকে 7,500 টাকা মাসে যেন দেওয়া হয়। 20,000 টাকা করে ঢোকাচ্ছেন আপনি কাদের? যাদের দোতলা বাড়ি, পাকা বাড়ি, বড় লোক। প্রকৃত গরিব 80% বাদ যাবে। আর আপনার দলটা হয়তো শঙ্করপুর, মথুরাপুর 1 নম্বর ব্লকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, তৃণমূলে কি মারপিট, বড় লোকদের বাড়িতে টাকা দেওয়ানি। টাকাটা রাজ্যের টাকা, দিল্লির টাকা, রাজ্যের টাকা, মানুষের, গরিব মানুষ ট্যাক্সের টাকা। মুখ্যমন্ত্রীর বা আমাদের সময় বুদ্ধভট্টাচার্য, জ্যোতি বসুরও পৈতৃক সম্পত্তি না, দেশের মানুষের ট্যাক্সের টাকা। ট্যাক্স দেয় সবচেয়ে দেশের গরিব মানুষ, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কোথায়? জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, যা নিত্য প্রয়োজনীয় জিনিস। দেশের 70-75% মানুষ তো গ্রামে থাকে, গরিব। তাদের উপরই তো শিল্প কলকারখানা। তাহলে এই টাকা মুখ্যমন্ত্রীর টাকা না, মোদিরও পৈতৃক সম্পত্তির টাকা না, দেশের মানুষের ট্যাক্সের টাকা। এই স্তর পর্যন্ত পারবেন? এই করোনা আমফান, মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে দেখি লাগাম ছাড়া কথাবার্তা বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী, এই সময় ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে। আপনি রাজ্যের অভিভাবক। শুধু আমি 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 করবেন না, আমরা সবাই মিলে বাংলাকে বাঁচাবো। শুধু আমি আর আমি, আপনার দাম্ভিকতা। একটা চিঠির প্রাপ্তি সংবাদ দেন না। আমি দীর্ঘদিনের রাজনীতি করি, আমার সুযোগ সৌভাগ্য হয়েছিল কংগ্রেস রাজত্বে বিধানচন্দ্র রায়ের সান্নিধ্য, কথা বলার সুযোগ। আমার সুযোগ হয়েছিল প্রফুল্লচন্দ্র সেনকেও দেখার। আমি এরকম দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী দেখিনি। আপনি কি বলছেন? এই সময়টা মানুষ বিপদগ্রস্ত,
ধৈর্য ধরুন, আপনি সংবেদনশীল হন। আর আপনি বলছেন যা দিচ্ছি যথেষ্ট, আর পারবো না। আর আপনার একজন এমপি বলে পরিযায়ী শ্রমিকদের জামাই আদর, কী সব শব্দ ব্যবহার করছেন আপনারা? কেন আঘাত দিচ্ছেন মানুষকে? বিপন্ন মানুষ, অসহায় মানুষ। আর আপনি বলছেন এবার আপনারা আমার গলা কেটে নিন। আপনার মুখে কি এই কথা শোভা পায়? আপনার গলাটা কাটলে পরে যারা কাটবে তারা খুনি হবে, ফাঁসির আসামি হবে নাকি? দয়া করে এসব কথা বলবেন না। আবার তো শুরু করে দিলেন আপনি করোনা। নিশ্চয়ই করোনা দীর্ঘস্থায়ী হবে। কোলবালিশ করে রাখুন। কোলবালিশ শহরের মধ্যবিত্ত মানুষের থাকতে পারে, গ্রামের মানুষের কিন্তু কোলবালিশটা নেই। আপনি বলেন কন্যাশ্রী, কন্যাশ্রী আপনি করেছেন সাইকেল দেওয়া। আপনি নকল করার কথা বলেন। স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান, স্বাস্থ্যসাথী আয়ুষ্মান হলেই বা আপত্তি কি? কর্পোরেট বডিগুলো তো নাম লিখেছে। স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে গেলে তারা শুধু বলে নো বেড। আর শখে দিয়ে ওদের সঙ্গে আলাপ আলোচনা করলে আর শুনি প্রচুর টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য কাছে পায়। আপনি বেসরকারি হাসপাতালগুলো ভয় পায় আপনাকে, সে টাকা তাদের দিচ্ছেন না। সত্যি তো বেসরকারি হাসপাতাল, ওরা ব্যবসা করে ঠিক। আপনার স্বাস্থ্যসাথীর রেটটাও কম। আচ্ছা, আয়ুষ্মান প্রকল্পে 60% টাকা কেন্দ্রীয় সরকারের, 40% রাজ্যের। গোটা ভারত গ্রহণ করেছে, এখনই তো সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। তাই এখানে চালু করলে অসুবিধে কোথায়? তাহলে 60% টাকা যদি রাজ্যের বাঁচে, তো পরিকাঠামোর উন্নয়ন করা যায়। যদি আমাদের দেশের বামপন্থীদের এ বিষয়ে তাদের একটা মতামত আছে। সত্যি তো স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ান। যদি কেরালার স্বাস্থ্য ব্যবস্থা আজকে এত পরিশালিত উন্নত হতে পারে, কেরালা যদি করোনার মোকাবিলা করতে পারে, কেরালাই তো আমাদের দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তটা আমরা গ্রহণ করবো না কেন? লম্বা চওড়া কথা বলেন আপনি। শিল্পের হাল তো পশ্চিমবাংলায় আপনি যা করেছেন, একদিন ইতিহাসে আপনি বাংলার মানুষের কাছে সর্বনাশী আখ্যা পাবেন। আমি কথা না বাড়িয়ে শেষে আমার আবেদন যারা ছাত্র, যুব, দেশপ্রেমিক মানুষ, তোমরা এগিয়ে আসো। সোলার লাইট নিয়ে আয়। জেনারেল চালু হবে না? সোলার লাইট চালাচ্ছে, চলেছে। এখানে বিদ্যুৎ, গ্রামাঞ্চলে এখনও সব জায়গায় বিদ্যুৎ পৌঁছয়নি। আর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেববাবু, আপনি ভদ্রলোক, কেন বলেন 7 দিনের মধ্যে করে দেবেন? কেন বলেন আপনারা? বিক্ষোভ চতুর্দিকে। এখন কিছুটা প্রশমিত হয়েছে। মানুষ কিন্তু এখন বাঁচতে চাইছে। আপনি করোনা অজুহাত দেবেন, হাজার হাজার মানুষ কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য। যাদের মাথায় ত্রিপল নেই, আচ্ছাদন নেই, পেটে যদি ভাত না থাকে, নগদ টাকা যদি না থাকে, কী করবে তারা? অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন
মাসে 10,000 টাকা করে গরিব মানুষদের ঘরে অ্যাকাউন্টে ঢোকাতে হবে, তারই তো চাহিদা তৈরি হবে। পরামর্শ নিলেন, আর বেছে বেছে কিছু আপনাদের নেতাদের মাধ্যমে একতলা দোতলা স্বাবলম্বী মানুষকে দেবেন, আর গরিব মানুষ হা করে তাকিয়ে থাকবে। এই বিক্ষোভ আগুনে রূপান্তরিত হবে। মুখ্যমন্ত্রী আমার সামনেই আপনি দেখতে পাবেন, যারা দর্শক, চাল আমার হাতে। গত পরশুদিন সকালবেলা সকালবেলা বাদের দিকে যাচ্ছিলাম, 500-700 মানুষ, পুলিশ চাল পাচার করছে, রেশনের চাল, বস্তাগুলো এফসিআই পুলিশকে ঘিরে রেখেছে। আমি গিয়ে উত্তেজিত জনতাকে অনুরোধ করলাম, হ্যাঁ ভাই, তোমরা ধরেছো, ঠিক করেছো, পুলিশকে কাজ করতে দাও, নিজের হাতে আইন নিও না। মানুষকে শান্ত করলাম। রায়দিঘি থানা, চাল সহ রায়দিঘি থানায় গেল। ভাবতে পারেন 20 কুইন্টাল চাল ওরা ধরতে পেরেছে 10টার সময় বেলা। চিঠি লেখা হলো। গ্রামের মানুষ যখন রায়দিঘি থানাতে গেলেন, ওসি বলছেন আমি এফআইআর করতে পারবো না। এফসিআইর বস্তা, ফুড ইন্সপেক্টর ডায়েরি করলে আমি পারবো, রিপোর্ট দিলে। বলতে পারো দ্বিধা, তবু বলতে আমি বাধ্য। গ্রামবাসীরা গেলে পড়ে প্রশাসনের সামনে প্রস্তাব দেওয়া হচ্ছে, একটা মিটমাট করে নাও না, কী পরিমাণ টাকা প্রয়োজন। ঘৃণা ভরে গ্রামবাসীরা প্রত্যাখ্যান করল। আমার সামনে চালটা দেখবেন, ভালো চাল। রেশন দোকানের মালিককে থানায় নিয়ে যাওয়া হলো, রাত্রিবেলা তাকে ছেড়ে দেওয়া হলো। যে গ্রামের মানুষকে আমি বুঝিয়ে পুলিশকে উদ্ধার করলাম, কোনো আইন হাতে নিও না। আর পুলিশ, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর, এ তো চাল দেখছেন। আজ সকালবেলা আমি এসপির সাহায্য চাইলাম। হ্যাঁ, এসপি রেসপন্স করেছে খুব ভালোভাবে। তারপর ওসি আমাকে টেলিফোন করে বলছে, ইন্সপেক্টর রিপোর্ট দিয়েছে এই চাল নিম্নমানের। দর্শক কিন্তু দেখতে পেয়েছেন কেউ জানি না, বর্তমান কাগজে বেরিয়েছে, অন্যান্য কাগজে বেরিয়েছে, এই সময় বেরিয়েছে, গণশক্তি তো বেরিয়েছে। এসপি সাহেব সঙ্গে সঙ্গে উদ্যোগ নিলেন। আজই বেলা 1টা নাগাদ ওসি আমাকে টেলিফোন করছে, এই চাল নিম্নমানের, ইন্সপেক্টর রিপোর্ট দিয়েছে। হায়, রেশনের চাল পাচার হচ্ছে। এফসিআই চালটা কিন্তু উৎকৃষ্ট মানের। আমি ক্ষুব্ধ এই কারণে, যারা পুলিশকে এবং ডিলারকে ঘিরে ধরেছিল, উত্তেজিত মানুষ, ক্ষুধার্ত মানুষ, আমি প্রশাসনকে সাহায্য করলাম, তোমরা আইন হাতে নিও না। আর প্রশাসন যদি চোরকে এইভাবে ছেড়ে দেয়, তাহলে মানুষ কি করবে? আমার শেষ কথা, তোমরা লেফট, তোমাদের নামটা হয়েছে বোধহয় লেফট, ইজ রাইট।
লেফট ইজ রাইট, হ্যাঁ ঠিকই, তোমরা সত্যি তোমাদের এই দেখো, আমি একটা বলি জানো, 1 মে একটা মে দিবসে লেফট ইজ রাইট, বামপন্থাই বিকল্প, এর বিকল্প হতে পারে না পৃথিবী, এটা বিজ্ঞান। মে দিবসের দিন একটা ছাত্র 18-19 বছর বয়স আমাকে বললো, জেঠু তোমরা স্লোগান দিলে এইমাত্র দুনিয়ার মজদুর এক হও, তোমরা বামপন্থীরা কেন এক হতে পারছো না? বিশ্বাস করুন দর্শকবৃন্দ, নীরবে এই কথার জবাব না দিয়ে আমাকে ফিরে আসতে হলো। আমিও ভাবছি একই কথা, দুনিয়ার মজদুর এক হও। আর প্রকৃত বামপন্থীরা আমরা এক হতে পারছি না কেন? এর জন্যই তো একচেটিয়া পুঁজিপতি সাম্রাজ্যবাদ, তার আধিপত্য, বামপন্থাই বিকল্প, তৃণমূল নয়, বিজেপি নয়। এই আত্মবিশ্বাস নিয়ে ছাত্র যুব সমাজ, তরুণ প্রজন্ম এগিয়ে আসো। আমাদের বয়স হয়ে গেছে,